थैंक यू एंड वेलकम ऑल। माध्यमिक भौतविज्ञान प्रश्नेर आदर्श उत्तरपत्र किरूप हवा उचित से निये एक भिडियो बानानोर चेष्टा करछि। तो माध्यमिक 2025 भौतविज्ञानेर जे प्रश्नपत्र छिलो सेई प्रश्नपत्र अनुयायी उत्तरपत्र केमन हवा उचित, किभाबे उत्तर दिले फुल मार्क्स पाওয়া যায় সেরকমই একটা উত্তরপত্র বানিয়ে আজকে আলোচনা করছি। অনেক ছাত্রছাত্রী আছে যে প্রশ্ন তুলে নিয়ে তারপরে উত্তর করে, তো অবাঞ্ছিত লেখা না লেখাই প্রয়োজন। টু দ্য পয়েন্টে কিভাবে সুন্দর করে উত্তর দেওয়া যায়, যেটা ভবিষ্যতে আগামীতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যাতে কাজে লাগে সেদিকে নজর রেখে 2025 ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের একটা আদর্শ উত্তরপত্র তৈরি করেছি, যাতে আগামীতে ছাত্রছাত্রীদের যারা আগামী বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের অনেক কাজে লাগে। যাই হোক, উত্তরপত্রে মার্জিন দিতেও পারো অথবা ভাঁজ করে নিতে পারো আমার মতো। প্রথমে বিভাগ ক 1 নং প্রশ্নের উত্তর এভাবে লিখে দিলে উত্তরপত্র দেখতে ভালো লাগে। ব্ল্যাক এবং ব্লু কালি, দুটো কালি ব্যবহার করলেই যথেষ্ট। তো প্রশ্ন লেখার দরকার নেই। যেমন 1 নম্বরে রয়েছে বহু বিকল্প ভিত্তিক মানে এমসিকিউ এ গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। এবিসিডি 4টা অপশন রয়েছে। আমরা প্রশ্ন নাম্বার 1.1 তার সঠিক উত্তর হচ্ছে সি, জলীয় বাষ্প। তাই এখানে প্রশ্নটা তুললাম না, জলীয় বাষ্প লিখে দিলাম। কারণ গ্রিন হাউস গ্যাস তোমরা জানো যে মোট 6টা গ্রিন হাউস গ্যাস রয়েছে। কার্বন ডাই অক্সাইড, সিএফসি, ওজোন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড এবং মিথেন, 6টা গ্রিন হাউস গ্যাস রয়েছে। তার মধ্যে জলীয় বাষ্পটা এখানে অপশনে রয়েছে, তাই গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে জলীয় বাষ্প। মনে রাখবে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলা গ্রিন হাউস গ্যাস নয়। তাই 1.1 এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জলীয় বাষ্প। 1.2 এ প্রশ্নে রয়েছে এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত। আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, CO2 সি হচ্ছে 12, ও হচ্ছে 16 করে, O2 আছে যেহেতু তাহলে 12, আর অক্সিজেনের 16 করে 32, মোট হচ্ছে 44। তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। 44 গ্রামের আয়তন, মোলার আয়তন 22.4 লিটার। কিন্তু প্রশ্নে আছে 22 গ্রাম, তো 44-এর অর্ধেক 22, তাই মোলার আয়তনটা অর্ধেক হয়ে যাবে। 22.4 লিটারকে অর্ধেক করলে 11.2 লিটার। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 11.2 লিটার। তাই 1.2 বি 11.2 লিটার, এভাবে উত্তরটা লিখলেই যথেষ্ট। এবার 1.3 রয়েছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। রাফে তোমরা হিসাব করে নিতে পারো, তাহলে এখানে উত্তরটা আসবে যেটা 5.6 গ্রাম। অঙ্কটা রাফে করে নিয়ে তারপরে এখানে উত্তরটা আনতে হবে। যদি অঙ্কটা করতে চাই তাহলে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 একে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে বলেছে, ক্যালসিয়াম অক্সাইড আর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100, আর ক্যালসিয়াম অক্সাইড তার ভর হচ্ছে ক্যালসিয়াম 40, অক্সিজেন 16 মানে 56। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে 10 গ্রাম থেকে কত পাওয়া যাবে, 5.6, সেই 5.6। এখানে অঙ্কটা করে দেওয়ার প্রয়োজন নেই, রাফে করে নিয়ে উত্তরটা লিখলেই যথেষ্ট, যেহেতু এমসিকিউ রয়েছে। 1.4 কি রয়েছে, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কার উপর। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। পদার্থটা কি উপাদান দিয়ে তৈরি তার উপর নির্ভর করে তাপ পরিবাহিতাঙ্ক।
1.5 আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? আলোর প্রতিসরণে গতিবেগ পরিবর্তন হয়, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, বিস্তার পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্ক পরিবর্তন হয় না। কম্পাঙ্ক সেম থাকে। তাই 1.5 সঠিক উত্তর অপশন সি কম্পাঙ্ক। 1.6 কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক উত্তর অপশন সি উত্তল দর্পণ। 1.7 নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? তোমরা জানো অপশন এতে আছে ওয়াট ক্ষমতার একক, অপশন বিতে আছে ওহম রোধের একক, অপশন ডিতে আছে ভোল্ট বিভব পার্থক্য বা তড়িৎচালক বলের একক, আর অপশন সি যেটা রয়েছে অপশন সিতে রয়েছে কিলোওয়াট ঘন্টা বিওটি। তো কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির একক। তাই 1.7 সঠিক উত্তর হচ্ছে অপশন সি কিলোওয়াট ঘন্টা। 1.8 নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? আলফা বিটা গামা রশ্মি রয়েছে। গতিবেগ গামা রশ্মির সর্বাধিক হলেও গতিশক্তি শূন্য, কারণ গতিশক্তির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। গামা রশ্মির তো এম নেই, ভর শূন্য। তাই গতিবেগ ভি এর মান যতই বেশি হোক না কেন, আলোর গতিবেগের প্রায় সমান হোক না কেন, তবু তার গতিশক্তি শূন্য। আর গতিশক্তি শূন্য, তার আয়নিত করার ক্ষমতাও শূন্য। তাই অনেকে এটা ভুল করেছে যে গামা রশ্মি অপশন দিয়েছে, কিন্তু গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি কার? আলফা রশ্মির। ভেদন ক্ষমতা বিটা রশ্মি গামা রশ্মির বেশি, গতিবেগ গামা রশ্মির বেশি, কিন্তু গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মির বেশি, গতিশক্তি আলফা রশ্মির বেশি। এগুলো মনে রাখতে হবে। আর বিটা সব মাঝামাঝি, মাঝখানে রয়েছে। আলফা বিটা গামার বিটা মাঝখানে রয়েছে। তাই 1.8 সঠিক উত্তর হচ্ছে আলফা রশ্মি। 1.9 ফিউজ তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। 1.10 আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? 18টি শ্রেণী। 1.11 নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? উত্তর হবে NaCl। কারণ আয়নিত যৌগ বা তড়িৎজয়ী যৌগ এদের পৃথক অণুর অস্তিত্ব নেই, স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই, এটা আমরা জানি। 1.12 রয়েছে নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? সঠিক উত্তর অ্যাসিটিক অ্যাসিড, মানে CH3COOH। 1.13 লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন সি সবুজ। এভাবে পরিষ্কার করে লিখে দিলেই চলবে, প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই। তবে প্রশ্ন নাম্বারটা অবশ্যই ভালো করে উল্লেখ করবে। 1.14 রয়েছে নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? অপশন বি বক্সাইট। 1.15 আছে ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনেরটিকে শনাক্ত করো, মানে কোন জৈব যৌগ যেখানে রয়েছে সেটা ত্রিবন্ধনীযুক্ত? অ্যাসিটিলিন বা ইথাইন যাকে বলা যায়, C2H2। তার মানে 1.15 ডি অপশনটি রাইট। এবার বিভাগ খ, এভাবে বিভাগটা উল্লেখ করে দেবে, খাতাটা দেখতে ভালো লাগবে। 2 নং প্রশ্নের উত্তর অন্য কালি দিয়ে উল্লেখ করে দেবে, তারপরে উত্তরগুলো করবে। 2.1 আছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? ঝড় বৃষ্টি ঘটে ট্রপোস্ফিয়ারে। তাই উত্তরটা হচ্ছে 2.1 ট্রপোস্ফিয়ারে। অথবা লিখতে পারো যে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব, অথবা শুধু সংক্ষেপে ট্রপোস্ফিয়ার লিখলেও যথেষ্ট। আমি এখানে অথবা যতগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর করেছি, তাই অথবার উত্তর দেব, কিন্তু তোমাদের একটা উত্তর দিলেই চলে, বা ডাউট থাকলে দুটাও দিতে পারো, তাহলে ভুল উত্তরটা বাতিল হবে, সঠিকটা গ্রহণ হবে। 2.1 অথবাতে রয়েছে ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা যায়? উত্তর হবে ডবসন। আমি লিখেছি ডবসন বা সংক্ষেপে ডিইউ, অথবা মিলি অ্যাটমসফিয়ার ডট সেন্টিমিটার, সেমি, মিলি অ্যাটমসফিয়ার সেমি, এটা লিখলেও চলে। এবার আমরা 2.2 আসছি। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। 2.2 CFC, ক্লোরোফ্লোরোকার্বন, পাশে ব্র্যাকেটে লিখে দিতে পারো। 2.3 নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। চার্লসের সূত্রানুযায়ী -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। উত্তরটা
বিষয়টা ভুল রয়েছে। -273°C বলা হয় পরম শূন্য উষ্ণতা, কারণ গ্যাসের আয়তন শূন্য হয়, কিন্তু এখানে উল্টা বলেছে, অসীম হয়, ভুল বলেছে, তাই মিথ্যা লিখে দিলাম। 2.4 STPতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? আমরা জানি অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। অক্সিজেনের একটা অণুতে দুটা পরমাণু আছে, 16 করে, তাহলে হচ্ছে মোট 32 অণুটার ভর, অর্থাৎ 32 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। তা 32 গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 16 গ্রামে কত? যে প্রশ্নটা করেছে, 16 হচ্ছে 32-এর অর্ধেক, তাই উত্তরটা হবে অ্যাভোগাড্রোর অর্ধেক। তো অ্যাভোগাড্রো সংখ্যাকে অর্ধেক করলাম, তাহলে 3.0011 × 10⁻23 এতটি অণু উপস্থিত থাকবে। 2.5 বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হবে। আমরা জানি যে আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আছে 1.2 × 10⁻⁵, 1.2, তো 3 দিয়ে গুণ করলে 1.2টা হয়ে যাবে 12 × 3 = 36, 3.6, তো 3.6 আছে, তো এটা হচ্ছে সঠিক উত্তর। 2.5 হচ্ছে সঠিক, ওটাই লেখা হয়েছে। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা = এত, তাহলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দিয়ে চিহ্নিত করি। আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে, মানটা বসালাম, 3.6 আসছে। এটাই প্রশ্নে দেওয়া আছে যে 3.6 × 10⁻⁵ হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক, যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তো বিষয়টা ঠিক আছে, তাই লিখেছি অতএব বিবৃতিটি সত্য। এখানে একটা অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ওয়াট পার মিটার পার কেলভিন কোন ভৌত রাশির একক? এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের SI একক। এভাবে উত্তরগুলো গুছিয়ে দিতে হবে। 2.6 আছে বিবর্ধক কাচরূপে কোন লেন্স ব্যবহার করা হয়? শুধু উত্তল লেন্স লিখলেও চলে, অথবা যদি পুরোপুরি লিখতে চাও যে বিবর্ধক কাচরূপে উত্তল লেন্স ব্যবহার করা হয়, তাহলেও বেস্ট। 2.7 রয়েছে আলোকরশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। মনে রাখবে, যাকে আমরা সংক্ষেপে বলি লম্ব আপতন, সেই লম্ব আপতন মানে কি? তলের উপর প্রতিফলক তলের উপর লম্বভাবে আলোটা পড়লো, তো লম্বভাবে যদি আলো পড়ে, তো আপতন কোণ কত? আপতন কোণ নির্ণয় করা হয় লম্বের সঙ্গেই, অভিলম্বের সঙ্গে। তো অভিলম্ব যেমন আপতিত রশ্মিটা সেই অভিলম্ব বরাবরই পড়েছে, তাই তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। তাই আপতন কোণ 0, কিন্তু তলের উপর লম্ব হয়ে পড়েছে, প্রতিফলক তলের উপর। তাই আলোকরশ্মির প্রতিসরণের সময় 0 ডিগ্রি আপতন কোণের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়, যাকে লম্ব আপতন বলে, বা 0 ডিগ্রি আপতন কোণের জন্য লিখলেই যথেষ্ট। সেখানে আসলে সেটা সঠিক প্রতিসরণ নয়, সেজন্য অনেক সময় বলে লম্ব আপতনকে বা লম্ব প্রতিসরণকে প্রকৃত প্রতিসরণ বলা হয় না, তার কারণ স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না, দিক পরিবর্তন হয় না। তবে যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে গতিবেগের পরিবর্তন হয়, আর কম্পাঙ্ক সবসময় স্থির থাকে। 2.8 বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? ফিউজ তারের পরিবর্তে MCB মিনিয়েচার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। ফিউজ তারের পরিবর্তে MCB ব্যবহার করা হয়, বা সার্কিট ব্রেকার বললেও চলবে। এবার 2.9 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের ভোল্ট দেওয়া আছে 220, আর ওয়াট বলতে ক্ষমতা, তার মান দেওয়া আছে 100 ওয়াট, পি বলতে পাওয়ার 100 ওয়াট, রোধ বার করতে বলেছে। এই দুটার মধ্যে ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, আর বার করব। আমরা সবসময় মনে রাখি, আমি ক্লাসের ভিডিওতে পড়াই পি ইজুকাল টু ভাই মনে রাখবো, পি ইজুকাল টু ভাই, এটুকু মনে রাখবো। এখান থেকে পাল্টাপাল্টি করে সব ফর্মুলা চলে আসবে। এবার আই বলতে, যেহেতু এখানে ভি পি আর এর অঙ্ক, তাই আইকে রাখবো না, আমরা ভি ইজুকাল টু আই আর। এখান থেকে আইকে যদি অপনয়ন করি তাহলে ভি বাই আর, তাই আয়ের পরিবর্তে ভি বাই আর লিখবো, তাহলে ভি স্কোয়ার বাই আর হয়ে যাচ্ছে। অর্থাৎ পি ইজুকাল টু ভাই, সেটাকে পরিবর্তন করলাম পি ইজুকাল টু ভি স্কোয়ার বাই আর, মানগুলো বসালাম, চলে আসলো 484 ওহম। 2.10 তেজস্ক্রিয়তার এসে এককটি লেখো।
তেজস্ক্রিয়তার এসে একক বেকারেল। বলছে ইউরেনিয়াম 92-235 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হবে? বিটা কণা নিজে মাইনাস, তাই বিটা কণা যদি নির্গত হয় কেন্দ্রীয় কণা যেহেতু, তাহলে মাইনাস বেরিয়ে গেল, তার মানে প্লাস, মাইনাসটা বেরিয়ে গেল, তেমন ভিতরে একটা প্লাস বেড়ে গেল, সেজন্য পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে বিটা কণা নির্গত হলে। বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। তো ছিল 92, তাহলে 93 হবে। তাই ওটাই লিখেছি যে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে, অর্থাৎ 93 হবে। 2.11তে বাম স্তম্ভ ডান স্তম্ভ রয়েছে, এইভাবে লিখতে হবে। আমি মাঝখানে দাগ দিয়ে একটু সাইড করে দিয়েছি, দাগটা এদিকে বেশি রেখেছি কারণ এদিকে অনেকগুলো লেখা রয়েছে, আর ডান দিকে রয়েছে শুধু মৌলের চিহ্নগুলা। জার্মান সিলভারে উপস্থিত ধাতু নিকেল, মনে রাখি আমরা নিকোজি। জার্মান সিলভারে নিকেল রয়েছে, কপার রয়েছে, জিঙ্ক রয়েছে, নিকোজি, সিলভার নেই। ইউরেনিয়ামোত্তর মৌল হচ্ছে প্লুটোনিয়াম। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হচ্ছে জিঙ্ক, জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হচ্ছে লিথিয়াম। এবার 2.12, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, সত্য। তাইতে বলছে নিচের অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, অ্যানোডে অক্সিজেন। আর এখানে কি রয়েছে? অথবাতে রয়েছে ওই নম্বরে, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ, ইথানল, অ্যাসিটিক অ্যাসিড। মনে রাখতে হবে চিনির জলীয় দ্রবণ, ইথানল তড়িৎ বিশ্লেষ্য নয়। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, তবুও মৃদু তড়িৎ বিশ্লেষ্য। 2.14তে কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হলে লোহার চামচের উপর কপারের অধক্ষেপ পড়বে এবং দ্রবণটি সবুজাভ হয়ে যাবে। 2.15 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে লৌহ চূর্ণ অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। এটুকুন লিখলেই যথেষ্ট। আমি যেহেতু সমস্ত প্রশ্নের উত্তর করেছি, তাই পরে অথবা দিয়ে রয়েছে শূন্যস্থান পূরণ করো। সেখানে ক্যালসিয়াম কার্বাইড সঙ্গে নাইট্রোজেন 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি উত্তপ্ত করা যায়, ক্যালসিয়াম কার্বাইড আর নাইট্রোজেন মিলে তৈরি করবে ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বন। এটাকে বলছে নাইট্রোলিম, CaNCN+C, কার্বনের যে মিক্সচার বাদামি বর্ণে, এটাকে বলি নাইট্রোলিম। এটা সার হিসেবে ব্যবহৃত হয়, তাই একটু অধিক লিখে দিলাম, এটা নাইট্রোলিম সার। না লিখলেও হতো, এটুকুন শূন্যস্থানটা পূরণ করলে CaNCN লিখলেও হতো। একটু টাচ করে দেওয়া দরকার, যেটা তুমি এক্সেস জানো, যদি শর্টকাটে হয় সেটা উল্লেখ করে দিলে ভালো। 2.16 থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? লোহা। থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশন করা হয়, তবে এগুলো জেনে রাখা দরকার যে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ধাতু এগুলোও থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত হয়। 2.17 নিচের যৌগটির ইউপ্যাক নাম লেখো। মনে রাখতে হবে 2 নম্বরে ব্রোমিন আছে, এটা অ্যাকচুয়ালি 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। 3 কার্বন মানে হচ্ছে প্রোপেন, 1 বন্ধনের 3 কার্বন অ্যালকেন গোত্রের প্রোপেন। 3টা কার্বন আছে তাই প্রোপ দিয়ে শুরু, আর অ্যালকেন তার N প্রোপেন। কিন্তু 2 নম্বর কার্বনে আছে ব্রোমিন, তাই 2 ব্রোমো প্রোপেন, 2 ব্রোমো প্রোপেন 2 নম্বর কার্বনে আছে। অথবা দিয়ে কি রয়েছে? অবস্থানগত আইসোমারিজম বা সমবেতের উদাহরণ দাও। অবস্থানগত সমবেতের উদাহরণ হলো নর্মাল প্রোপানল। নর্মাল প্রোপানল মানে লাস্টের একটা হাইড্রোজেন, প্রোপেনের লাস্টের হাইড্রোজেনটার পরিবর্তে OH ঢুকেছে, নর্মালি এক চেনে রয়েছে। আর যদি এমন হয় যে মাঝখানে ঢুকে ব্রাঞ্চিং হয়ে শাখা হয়ে, তখন তাকে বলা হয় আইসোপ্রোপানল। অথবা 2 নম্বরে আছে OH, তাই প্রোপান 2অলও বলা যায়, প্রোপান 2অল। তাহলে একটা নর্মাল প্রোপানল, একটা আইসোপ্রোপানল অবস্থানগত সমাবয়বতার উদাহরণ। অবস্থানটা পাল্টে গেছে, এখানে প্রথম বা শেষে আছে, এখানে মাঝখানে ঢুকেছে। এবার 2.18 রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারটির মনোমারের নাম কি? পলিমারটি তো টেফলন, আর মনোমার কি? টেট্রাফ্লোরোইথিলিন। দুটা 4টা ফ্লোরিন হচ্ছে, তাই টেট্রাফ্লোরো, আর দ্বিবন্ধনী 2 কার্বন মানে ইথিলিন, টেট্রাফ্লোরোইথিলিন। বিভাগ্যতে কি রয়েছে?
3 নং প্রশ্নের উত্তর এর উল্লেখ করব আমরা। 3.1 রয়েছে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? তো পয়েন্ট করতে পারি যে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলার কারণ ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে আমাদের রক্ষা করে। ওজোন স্তর একটি কল্পিত পর্দার মতো সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে আমাদের বাঁচায় বলে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে। অথবা বিশ্ব উষ্ণায়ন আর গ্রিনহাউস এফেক্ট কীভাবে সম্পর্কযুক্ত? 2 নম্বরের, তাই 2-4 লাইন লিখতে হবে। বিশ্ব উষ্ণায়ন গ্রিনহাউস এফেক্টের মধ্যে সম্পর্ক কী? শীতপ্রধান দেশে কাচের ঘরের ভিতরে চাষবাস করা হয় যাকে গ্রিন হাউস বলে। কাচের ঘরটাকে গ্রিন হাউস বললে তোমরা জানো। সৌরতাপকে ধরে রাখার ব্যবস্থা এই গ্রিন হাউস বা কাচের ঘর। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আইআর ইনফ্রারেড রে কাচ ভেদ করে ভিতরে অনায়াসে প্রবেশ করে। সূর্য থেকে যে তরঙ্গটা আসে তাপরূপে আইআর, সেটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গের, তাই কাচ ভেদ করে প্রবেশ করতে পারে। কিন্তু পরে তাপ শোষিত হওয়ার পরে যখন তাপশক্তি কমে যায় তখন দীর্ঘ তরঙ্গের আইআর রূপে বেরোতে চায়। সূর্যের যখন ডুবে যায় তারপরে আইআরটা বেরোতে চায়, কিন্তু সেই দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আইআর কাচ ভেদ করে বেরোতে পারে না। ঠিক অনুরূপভাবে বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসগুলি কাচের মতো কাজ করে, সৌরতাপকে ধরে রেখে পৃথিবীকে ধীরে ধীরে উত্তপ্ত করে চলেছে, যাকে বিশ্ব উষ্ণায়ন বলে। আমাদের বায়ুমণ্ডলের যে কিছু গ্রিন হাউস গ্যাস রয়েছে সেগুলো কাচের মতন, সেই কাচের ঘরের মতন কাজ করছে এবং পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে, যাকে বিশ্ব উষ্ণায়ন বলে। তাই বলা যায় গ্রিন হাউস এফেক্ট হচ্ছে কারণ, আর তার ফলে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, যাকে বিশ্ব উষ্ণায়ন বলছে। তো গ্রিন হাউস এফেক্ট হচ্ছে কারণ, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তার ফল। এরপর 3.2 76 সেমি পারদচাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200 সিসি। যদি গ্যাসটির চাপ 38 সেন্টিমিটার পারদস্তম্ভ, তাপমাত্রা 127 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন করা যায়, তাহলে আয়তন কত হবে? মানে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এই সমীকরণ দিয়ে আমরা এটা করতে পারি। প্রাথমিক চাপ 76 সেমি পারদস্তম্ভ P1, প্রাথমিক উষ্ণতা T1 300 কেলভিন, সেন্টিগ্রেডকে কেলভিন করেছি, আর আয়তন প্রাথমিক V1 ইকুয়াল টু 200 সিসি। তাহলে প্রাথমিক চাপ, উষ্ণতা, আয়তন P1 V1 T1 পেয়ে গেলাম। চূড়ান্ত বা অন্তিম চাপ P2 বলেছে 38 সেন্টিমিটার পারদস্তম্ভ, উষ্ণতা 400 কে, আয়তন V2, এটা বার করতে হবে, এটাকে ধরে লিখে নিলাম। এবার ফর্মুলা P1 V1 বাই T1 বসালাম, এখানে ডাটাগুলো বসিয়ে উত্তর বার করলাম। 533.1 সিসি হচ্ছে উত্তর। এবার 3.2 একটা অথবা অঙ্ক রয়েছে যে 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 83.14 সেমি পারদস্তম্ভ চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো, যেখানে আর এর মান দেওয়া আছে, ধ্রুবকটির মান দেওয়া আছে। নাইট্রোজেন গ্যাসের ভর কত বলেছে? 14 গ্রাম। আমরা জানি যে নাইট্রোজেন গ্যাসের আয়তন মোলার ভর হচ্ছে 28 গ্রাম, আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। তো নাইট্রোজেন গ্যাসের ভর দেওয়া আছে 14 গ্রাম, যাকে ডাব্লিউ বলি, আর আণবিক ভর ক্যাপিটাল M মলিকুলার ওয়েট যেটা, সেটা হচ্ছে 28 গ্রাম। তাহলে 28 গ্রামে 1 মোল, 14 গ্রামে তাহলে হাফ মোল, এই যে হাফ আসবে এখানে, 14 বাই 28 করলে হাফ মোল। এনআরটিতে PV ইকুয়াল টু W বাই MRT বা PV ইকুয়াল টু NRT, এটাকে N বলা যায়। তাহলে N এর মান হচ্ছে হাফ। গ্যাসের চাপ দেওয়া আছে 83.14 সেমি পারদস্তম্ভ। এবার আমরা এটা হচ্ছে দৈর্ঘ্য 83.14, পারদের ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলাম। আমরা জানি P ইকুয়াল টু কি? H রো জি। তো H এর মান দেওয়া ছিল, রো বলতে 13.6, জি বলতে 980, গুণ করলাম। উষ্ণতার মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। আর এর মান যেটা দেওয়া ছিল সেটা জুলে দেওয়া ছিল, আমরা যেহেতু এখানে ডাইন এনেছি 13.6 আর 980 দিয়ে, তাই জুলকে আমরা আর্গ করে নিলাম এখানে। তো PV ইকুয়াল টু W বাই MRT, এই সূত্রটা আমরা জানি। এখানে মানগুলি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কাটাকুটি করলে একটু জটিল ক্যালকুলেশন আছে, তাতে 18.75 লিটার আসবে গ্যাসটির আয়তন। তাহলে গ্যাসের ভর, গ্যাসের চাপ, গ্যাসের উষ্ণতা দেওয়া থাকলে আমরা আয়তন নির্ণয় করতে পারি PV ইকুয়াল টু NRT বাইরের পরিবর্তে W বাই MRT সূত্রের মাধ্যমে। 3.3 অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বর প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো।
অবতল লেন্স, অবতল লেন্স তার সামনে পি কিউ একটি বস্তু, অবতল লেন্সের প্রধান অক্ষের উপর লম্বভাবে দণ্ডায়মান রয়েছে, খাড়া রয়েছে। তার শীর্ষবিন্দু পি থেকে দুটি রেখা যাবে, একটি প্রধান অক্ষের সমান্তরাল, অবতল লেন্স বলে সেটি এখান থেকে বাইরে অপসৃত বাইরে বেরিয়ে যাবে। উত্তল লেন্স হলে ফোকাসের দিকে আসতো। বাইরে যেটা বেরিয়ে গেল তাকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি, এখানে চোখ রাখলে মনে হবে সেটা এই বিন্দু থেকে ফোকাস থেকে আসছে, ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। শীর্ষবিন্দু থেকে আরেকটা আলোকরশ্মি নিয়ে যেতে হবে, একটা তো প্রধান অক্ষের সমান্তরাল গেল, আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা সরলরেখীভাবে যাবে, বিচ্যুতি ঘটবে না, সরলরেখীভাবে গেল। এই দুইটি রেখার একটা কাল্পনিক রেখা যেটা পিছন দিকে আসলো, আর এই যে যেটা আলোক কেন্দ্র দিয়ে গেল, দুটি রেখার মিলনস্থল যেটা, সেটা হচ্ছে শীর্ষবিন্দুর অসৎ বিম্ব পি ড্যাশ। আর যেখানে রয়েছে পাদদেশ, সেটা পাদদেশের নিচেই থাকবে। তাহলে পি ড্যাশ কিউ হচ্ছে এই পি কিউ বস্তুর অসৎ বিম্ব। ওটা লেখা হয়েছে অবতল লেন্স এল এর সামনে প্রধান অক্ষের উপরে পি কিউ বস্তু খারাপভাবে রয়েছে। পি বিন্দু থেকে নির্গত প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিসরণের পরে আরএস পথে চলে গেল। এই যে আরএস পথে চলে গেল, মনে হয় যে এফ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এই রশ্মিটা মনে হবে চোখ রাখলে যে এফ বিন্দু থেকে অপসৃত হচ্ছে, ফোকাস বিন্দু থেকে। আরেকটি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে পি ও টি সরলরৈখিকভাবে দুটি রশ্মির প্রতিসরণের কারণে পি এর প্রতিবিম্ব পি ড্যাশ বিন্দুতে সৃষ্টি হয়, যা আসলে অসৎ বিম্ব। তাই পি কিউ বস্তুর অসৎ বিম্ব হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। এবার আকাশকে নীল দেখায় কেন? চিত্র সহ ব্যাখ্যা করো। চিত্র সহ ব্যাখ্যা করো, এটাই এবারের চ্যালেঞ্জিং প্রশ্ন। চিত্র কি দেবে? আকাশকে নীল দেখাই, তার কারণ কি? আলোর বিক্ষেপণ। দিনের বেলায় সূর্য আলোকে আকাশ নীল রঙের দেখায় আলোর বিক্ষেপণের জন্য। সূর্যালোকের 7টি রঙের মধ্যে প্রধানত নীল, বেগুনি বর্ণের আলো, নীল আর বেগুনি বর্ণের আলো বাতাসে ভাসমান জলীয় বাষ্পকণা, ধূলিকণা, গ্যাসীয় অণু প্রভৃতির সঙ্গে সংঘর্ষ হয়। তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে এই কণাগুলির মাত্রা সামঞ্জস্য থাকায় নীল আর বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হয়, কণাগুলির ব্যাস বলি সেটাও কম হয়। সেই কারণে নীল আর বেগুনি বর্ণের সঙ্গে এই কণাগুলির, বাতাসে ভাসমান কণাগুলির মাত্রার একটা সামঞ্জস্য রয়েছে, তাই তাদের মধ্যে সংঘর্ষ হয়, অর্থাৎ বিক্ষেপণ হয়। কিন্তু লাল আর অন্যান্য বর্ণের তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি বলে এই সমস্ত কণার সঙ্গে সংঘর্ষ বা বিক্ষেপণ হয় না, বরঞ্চ এই আলোকরশ্মিগুলি অনায়াসে কণাগুলি পেরিয়ে চলে আসে। তাই নীল ও বেগুনি বর্ণের বিক্ষেপণ সর্বাধিক। কিন্তু নীলবর্ণ বেগুনি বর্ণের চাইতে আমাদের চোখে অধিক বেশি সংবেদনশীল, তাই আমরা আকাশকে নীল রঙের দেখি। এখানে রেলের একটা ফর্মুলা রয়েছে যে বিক্ষিপ্ত আলো যে বিক্ষিপ্ত হবে তার তীব্রতা কার উপর নির্ভর করে? তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। বিক্ষিপ্ত আলোর তীব্রতা ওই আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। ব্যাসার্ধ যত কম, তীব্রতা তার তত বেশি। তো নীলবর্ণের ব্যাসার্ধ কম, অনেক কম, তাই তার বিক্ষিপ্ত আলোর তীব্রতা অনেক বেশি, সেজন্য আকাশটাকে আমরা নীল বর্ণের দেখি। এখানে একটা ছবি দেওয়া হয়েছে যে লাল বর্ণের আলোকরশ্মি তরঙ্গদৈর্ঘ্য বড় বলে সব টপকে চলে আসছে কণাগুলি, আর নীল বর্ণ যাওয়ার সময় কণাগুলির সঙ্গে বিক্ষেপণ হচ্ছে, বিক্ষেপণ ঘটে। বিক্ষেপণ আর কিছুই না, আলোটা তার উপর পড়লো, শোষণ করে আবার চারদিকে ছড়িয়ে দিল। অ্যাকচুয়ালি পূর্ণ প্রতিফলন ঘটে, এখানে চতুর্দিকে ছড়িয়ে পড়ে 360 ডিগ্রিতে আলোর প্রতিফলনই ঘটে। আর বেগুনি বর্ণেরও হয়, কিন্তু বেগুনি বর্ণ চোখে সংবেদনশীল বেশি নয়, তাই বেগুনি বর্ণটা আমরা আকাশকে দেখি না, আমরা নীল বর্ণ দেখি। এবার 3.4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলে বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো। একটা তার আছে, আমি রোধের চিহ্ন দিয়েছি, তারের মধ্যে রোধ দেখা যায় না, ভিতরে থাকে। তো তারটার 4 ওহম রোধ আছে, তাকে গোল বানানো হলো, বৃত্ত করা হলো। তো অর্ধবৃত্তে 2 ওহম, নিচের অর্ধবৃত্তে 2 ওহম। এবার এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে ব্যাস বরাবর, মানে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে তুল্য রোধ কত? তো এই ছবিটাকে আমরা এরকম দেখাতে পারি, এই ছবিটা এই টাইপের এরকম দেখাতে পারি। কেন? সমান্তরাল সমবায়টা বোঝাবার জন্য। তো তারের রোধ 4 ওহম, প্রতি অর্ধবৃত্তের রোধ হচ্ছে অর্ধেক অর্ধেক করে 2 ওহম করে, আর সমান্তরাল সমবায়ে আছে, তাই তুল্য রোধ যদি আর হয়, আমরা জানি ফর্মুলা 1/r = 1/r1 + 1/r2, অনন্যকের সমষ্টি, তুল্য রোধের অনন্যক। সেখান থেকে হিসাব করে মান বসিয়ে r = 1 পাওয়া যাচ্ছে, তাই ব্যাস বরাবর তুল্য রোধ হবে কত? 1।
এবার 3.5 কি রয়েছে, ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠনটি দেখাও। তো ক্যালসিয়াম তার ইলেকট্রন রয়েছে 20টা, 2882। অক্সিজেন 8টা রয়েছে, 26। এবার এখানে বাইরে দুটো ইলেকট্রন রয়েছে, তাই দুটো ইলেকট্রনের ছবি, শুধু বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের চিত্র অঙ্কন করতে হয়, ডট গঠন করতে হয়। এখানে বাইরে আছে 6টা, তো 6টা দিয়েছি। সবই ইলেকট্রন চেনাবার জন্য এটাতে ডটটা ভর্তি দিয়েছি, এটাতে ডটটা একটু সার্কেল করে দিয়েছি ফাঁকা করে মাঝখানটায়। এবার ক্যালসিয়ামের দুটো ইলেকট্রন একে দিয়ে দেবে। তো দুটো যদি চলে যায় তো বহিস্থ কক্ষপথ বাদ চলে গেল, তাহলে ইমিডিয়েট যেটা নেক্সট ভিতরে ছিল সেটা বহিস্থ হয়ে গেল, তো অষ্টক পূরণ হয়ে যাবে। ওর এই উপরের দুইটা যখন অক্সিজেনকে দান করে দেবে তখন তার ভিতরে যে 8টা ছিল সেটা বাইরে চলে আসলো, তাহলে অষ্টক পূরণ হয়ে গেল, এরকম চেহারা আসলো। দুটো ইলেকট্রন দান করে দেবে, তাহলে 2+ হয়ে গেল ক্যাটায়ন। এই দুটো ইলেকট্রন গ্রহণ করলো বলে 2- হয়ে গেল। গ্রহণ করার পরে এর বহিস্থ কক্ষপথে 6টা ছিল, এবার দুটো ইলেকট্রন ক্যালসিয়ামের কাছ থেকে নিয়ে নিল, তাহলে 6টার দুটো 8টা হয়ে গেল, এরও অষ্টক পূরণ হলো, এরও অষ্টক পূরণ হলো। সেই কারণে তারা প্লাস এবং মাইনাস হয়ে স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগ গঠন করলো। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠন। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন, ব্যাখ্যা করো। সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ আর গ্লুকোজ সমযোজী যৌগ। বিপরীতধর্মী তড়িতাকর্ষণে তড়িৎযোজী যৌগগুলি তৈরি হয়। তো বিপরীতধর্মী তড়িতাকর্ষণে তড়িৎযোজী যৌগ গঠিত হয় বলে বন্ধন শক্তি অধিক সমযোজী যৌগের চাইতে। সেজন্য সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কের চাইতে অনেক বেশি। 3.6 নিচের যৌগগুলির মধ্যে তড়িৎযোজী আর সমযোজী যৌগ শনাক্ত করো। মনে রাখতে হবে ধাতব যৌগগুলি তড়িৎযোজী। লিথিয়াম হাইড্রাইড, হাইড্রোজেন সমন্বিত বেশিরভাগ যৌগ সমযোজী হয়, কিন্তু এখানে লিথিয়াম হাইড্রাইড রয়েছে, ধাতব হাইড্রাইড, তাই তড়িৎযোজী। সোডিয়াম হাইড্রাইড হলেও তড়িৎযোজী। KCl পটাশিয়াম ক্লোরাইড তড়িৎযোজী। আর যেগুলা অধাতু দিয়ে যৌগ রয়েছে অ্যামোনিয়া, ইথেন, এগুলো হচ্ছে সমযোজী যৌগ। তাহলে দুটো সমযোজী আছে, দুটো তড়িৎযোজী আছে, বেছে নিলাম। এভাবে করে লিখলেই হবে। এবার 3.7 রয়েছে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে, সমিত সমীকরণ সহ লেখো। উত্তপ্ত সোডিয়াম তার সঙ্গে অ্যামোনিয়া যদি বিক্রিয়া করে তাহলে কি হবে, সোডিয়াম অ্যামাইড বা সোডামাইড আর হাইড্রোজেন। সেটা লিখেছি। 360 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে মোমের মতো সাদা সোডিয়াম অ্যামাইড, মোমের মতন সাদা, এই জিনিসটা বলতে হবে। রং পরিবর্তন হলে সেটা উল্লেখ করা দরকার। সোডিয়াম অ্যামাইড বা সোডামাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে। নিচের লাইনটা না লিখলেও চলতো, কিন্তু অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে, তার পরীক্ষামূলক বিক্রিয়া হচ্ছে এটা, তাই উল্লেখ করে দিলে বেশি ভালো। বিক্রিয়াটা দেওয়া আছে। 3.8 কপারযুক্ত সংকর ধাতু নাম এবং একটি করে ব্যবহার। কপারের সংকর ধাতু কাঁসা, পিতল, কাঁসাতে আছে কস, কাঁসা কস, কপার আর টিন। ঘণ্টা, মূর্তি, বাসনপত্র তৈরি করতে ব্যবহৃত হয়। এভাবে নাম একদিকে ব্যবহার একদিকে লিখে দিতে পারি। পিতল, কপার, জিঙ্ক, ব্যারোমিটার, জলের কল, টেলিস্কোপ ইত্যাদি তৈরিতে। এই যে লেখার ধরনটা, এগুলো প্র্যাকটিস করে তাৎক্ষণিকভাবে কীভাবে লিখলে খাতাটা আমার সুন্দর হবে, গোছানো হবে, সেটা ভেবে উত্তরটা করতে হবে। এরপর 3.9 কীভাবে নিচের পরিবর্তনটি সম্পন্ন করা যায়। কি আছে, ইথিলিন থেকে ইথেন তৈরি করতে হবে। তো প্লাটিনাম বা প্যালাডিয়াম বা র্যানি নিকেল অনুঘটকের উপস্থিতিতে এক অণু ইথিলিন এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে এক অণু ইথেন উৎপন্ন করে। এই যেখানে ইথিলিন আছে, হাইড্রোজেনটা লিখতে ভুলে গেছি, প্লাস হাইড্রোজেন লিখতে হবে। এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলে ইথিলিনটা প্লাটিনাম বা প্যালাডিয়াম বা নিকেল অনুঘটক যদি থাকে তাহলে সাধারণ উষ্ণতাতেই র্যানি নিকেল দিতে হবে, কিন্তু আর নিকেল দিলে আবার টেম্পারেচার দিতে হবে, হিট দিতে হবে। র্যানি নিকেল, প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম থাকলে ইথিলিন এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ইথেনে পরিণত হয়। জৈব ভঙ্গুর শর্করা, স্টার্চ, প্রোটিন, এগুলো হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার।
আর জৈব অভঙ্গুর নন বায়োডিগ্রেডেবল, তোমরা জানো পলিথিন, পিভিসি, টেফলন এগুলো হচ্ছে সব নন বায়োডিগ্রেডেবল, জৈব অভঙ্গুর। এবার 4 অঙ্ক, 4 বিভাগ ঘ, 4 নং প্রশ্নের উত্তর। 4.1 আছে অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো। অ্যাভোগাড্রোর সূত্র কি তোমরা জানো? একই উষ্ণতায় ও একই চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। একই উষ্ণতায় একই চাপে সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এখানে একটা প্রশ্ন দিয়েছে, শুষ্ক বায়ু চেয়ে আর্দ্র বায়ু হালকা। প্রাথমিকভাবে মনে হতে পারে আর্দ্র বায়ু বা ভেজা বায়ু, যে বায়ুতে জলীয় বাষ্প বেশি রয়েছে সেটা ভারী হওয়া উচিত, কিন্তু যদি আমরা হিসাব কষে দেখি তাহলে আর্দ্র বায়ু হচ্ছে হালকা, শুষ্ক বায়ুটা হচ্ছে ভারী। কারণ শুষ্ক বায়ুর বেশিরভাগ উপাদানই হচ্ছে নাইট্রোজেন, আর নাইট্রোজেন বেশি আছে, যার আণবিক ভর হচ্ছে 28। আর বায়ু যখন আর্দ্র হয়, জলীয় বাষ্প বেশি থাকে, তখন জলীয় বাষ্প বেশি হয়ে গেলে নাইট্রোজেনের পরিমাণটা কম হয়। সেজন্য কি হয়, আর্দ্র বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বৃদ্ধি পায়। আর জলীয় বাষ্প বলতে H2O যদি হিসাব করি আণবিক ভর হচ্ছে 18। তো নাইট্রোজেন থাকে বেশি শুষ্ক বায়ুতে, আর নাইট্রোজেনের ভরটাও বেশি 28। আর ভেজা বায়ুতে আছে জলীয় বাষ্প বেশি, কিন্তু জলীয় বাষ্পের আণবিক ভর হচ্ছে 18। তো ভেজা বায়ুতে জলীয় বাষ্প বেশি আছে, যার ভর কম, তাই ওজনটাও কম। তাই আর্দ্র বায়ু হচ্ছে হালকা, শুষ্ক বায়ু হচ্ছে ভারী। তাই শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা। 4.2 একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে কোন বিক্রিয়কটি উদ্বৃত্ত থাকবে? 1 গ্রাম ম্যাগনেসিয়াম আর 0.5 গ্রাম অক্সিজেন একসঙ্গে পোড়ালে কোন বিক্রিয়কটা বেঁচে যাবে? এখানে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াটা লিখেছি যে ম্যাগনেসিয়াম অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। তাতে সমতা বিধান করার পর দেখলাম যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম আর 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়াটা করে। 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়াটি করে। 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 48 গ্রাম ম্যাগনেসিয়াম। কত গ্রাম এখানে অক্সিজেন দেওয়া আছে? প্রশ্ন বলেছে 0.5 গ্রাম অক্সিজেন, তাহলে 32 গ্রাম অক্সিজেন হলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম, 1 গ্রাম অক্সিজেন হলে ম্যাগনেসিয়াম হবে 48/32, 0.5 গ্রাম অক্সিজেন হলে ম্যাগনেসিয়াম কতটা হবে? 0.75 গ্রাম। অর্থাৎ 0.5 গ্রাম অক্সিজেন বিক্রিয়ক হলে পুরো বিক্রিয়াটা ঘটাতে 0.75 গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে। কিন্তু ম্যাগনেসিয়াম কত দিয়েছে? 0.5 গ্রাম অক্সিজেনের সঙ্গে 1 গ্রাম দিয়ে দিচ্ছে। তো 1 গ্রাম ম্যাগনেসিয়াম দেওয়া ছিল 0.5 গ্রামের সঙ্গে, 0.5 গ্রামের সঙ্গে লাগবে কতটা? 0.75 গ্রাম। তাহলে কতটা বেঁচে গেল? তাহলে 1 গ্রাম থেকে 0.75 বিয়োগ করে দিলাম, 0.25 গ্রাম উদ্বৃত্ত থাকবে ম্যাগনেসিয়াম এই বিক্রিয়ার ফলে। এখানে অথবা রয়েছে একটা, যে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, এটা আমরা করি, প্রতিটা বইয়ের মধ্যেই রয়েছে এটা উদাহরণ, সবাই ক্লাসে প্র্যাকটিস করে। যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। ক্যালসিয়াম কার্বনেট, এখানে যদি হিসাব ধরি ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16, 3 48, তাহলে 100 গ্রাম হয়। আর কার্বন ডাইঅক্সাইড হয় 44 গ্রাম। যদি গ্রামে আমরা প্রকাশ করি, কেজি লিখলে এখানেও কেজি, কুইন্টাল লিখলে 2 জায়গায় কুইন্টাল, গ্রাম লিখলে 2 জায়গায় গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগে। ওটাই লিখেছি, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে ক্যালসিয়াম কার্বনেট লাগে 100 গ্রাম। তা 44 গ্রামের জন্য লাগে 100 গ্রাম, 1 গ্রামের জন্য লাগে 100/44, 66 গ্রামের জন্য লাগে 100/44 × 66, হিসাব করলে 150 গ্রাম দাঁড়ায়। 4.3 কি রয়েছে? একটি রেল লাইনের পরপর দুটি পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁকা রাখা হয় কেন? প্রশ্ন। তো রেল লাইনের পরপর দুটি পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁকা রাখার কারণ এভাবে হেডলাইন করতে পারি আমরা। প্রচণ্ড রোদের তাপে বা রেলের চাকার ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে রেলের পাতের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। পরপর দুই পাতের নির্দিষ্ট ব্যবধানে ফাঁক থাকে বলে এই বর্ধিত তাপীয় প্রসারণ বা বর্ধিত দৈর্ঘ্য ওই ফাঁক পূরণ করে, রেল লাইন বাঁকে না। কিন্তু এই ফাঁক যদি না থাকতো তাহলে উত্তপ্ত অবস্থায় রেল লাইনের দৈর্ঘ্য বৃদ্ধি দৃঢ়ভাবে আটকানো লাইনকে বাঁকিয়ে দিত, যা দুর্ঘটনা ঘটাতে পারে।
তাই রেল লাইনের পরপর দুটি পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁক রাখা হয়। আমি আমার ভাষাতে লিখেছি, তোমরা তোমাদের ভাষাতে যতটা সম্ভব কম কথাতে বিষয়টা ফুটিয়ে তুলতে হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? এটা এক জায়গাতে ছিল অঙ্ক, সেখানে আবার এখানে নিয়ে আসছে। যাই হোক, আলফা ইজুকাল টু বিটা বাই 2 ইজুকাল টু গামা বাই 3। আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক হলে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3 মুখস্থ রাখতে হবে। অথবা এখানে আরেকটা রয়েছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল 20, তাহলে 110 ডিগ্রিতে কত হবে? যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় এত। দৈর্ঘ্যের কথা বলছি, দৈর্ঘ্য ছিল 20 সেমি 10 ডিগ্রিতে, তাহলে 110 ডিগ্রিতে কত হবে? দৈর্ঘ্যের কথা বলছি তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দরকার, কিন্তু একটু চালাকি মেরেছে, এরা দিয়েছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তারপর 3 দিয়ে ভাগ করে নেব, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা দিয়েছে সেটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে কনভার্ট হয়ে গেল, ছিল 36 হয়ে গেল 12, 3 দিয়ে ভাগ করার পরে এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। লোহার যে রড তার প্রাথমিক দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, উষ্ণতা কতটা বাড়াচ্ছে? 10 থেকে 110, 10 ছিল 110 হলো, তার মানে 100 ডিগ্রি বাড়লো। চূড়ান্ত দৈর্ঘ্য কত? L2 বার করব। আমরা ফর্মুলা জানি L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা আর উষ্ণতার পরিবর্তন। মানগুলো বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দিলে উত্তর আসছে 20.024 সেন্টিমিটার। এটা হচ্ছে চূড়ান্ত বা অন্তিম দৈর্ঘ্য। এবার আর প্রত্যেকটা পৃষ্ঠে পেজ নাম্বার দিয়ে দেবে, তাহলে পরীক্ষার শেষে গোছাতে সুবিধা হবে, পেজ নাম্বারটা দেওয়া দরকার। আর এখানে আমরা পিটিএও দিতাম আমরা যখন ছাত্র ছিলাম, না লিখলেও চলে, সেগুলা এখন বুঝতে পারি। যাই হোক, এরপরে 4.4 প্রমাণ করো আয়তাকার কাচের ফলকে আপতিত আলোকরশ্মি এবং ফলক থেকে নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল। একটা সমান্তরাল আয়তাকার কাচ ফলক নেওয়া হলো, এখান থেকে একটা আলোকরশ্মি যখন প্রবেশ করলো কাচের ভিতরে প্রতিষ্ঠিত হওয়ার পরে অপর প্রতিসারক তলে থেকে আবার নির্গত হলো। দেখাতে বলেছে যে এটা যদি আয়তাকার কাচ ফলক হয় তাহলে আপতিত আলোকরশ্মি আর প্রতিসৃত আলোকরশ্মি সমান্তরাল, অর্থাৎ I1 আর এখানে I2 এরা হবে সমান, I1 সমান I2। তো এখানে লিখেছি হেডলাইন, আয়তাকার কাচের ফলকে আপতিত আলোকরশ্মি এবং ফলক থেকে নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল প্রমাণ। ধরি এখানে ABCD হলো বায়ু মাধ্যমে রাখা কাচের স্ল্যাব, ABCD বায়ু মাধ্যমে রাখা কাচের স্ল্যাব, নামগুলো নিজের ইচ্ছা মতন দেওয়া যায়, অর্থাৎ আয়তাকার অর্থাৎ সমান্তরাল। PQ আলোকরশ্মি AB প্রতিসারক তলে I1 আপতন কোণে আপতিত হয়ে R1 কোণে প্রতিষ্ঠিত হলো, I1 কোণে আপতিত R1 এ প্রতিষ্ঠিত হলো QR রূপে, এবং DC প্রতিসারক তলে, এই যে DC লাস্টের প্রতিসারক তল অপোজিট প্রান্তে, সেখানে I2 কোণে নির্গত হলো, R2 কোণে আপতিত হয় I2 কোণে নির্গত হলো। Q বিন্দুতে এখানে যদি স্নেলের সূত্র অ্যাপ্লাই করি তাহলে A মিউ G, বায়ু থেকে গ্লাস, বায়ু হচ্ছে এয়ার, গ্লাস হচ্ছে G, A মিউ G বলি, A মিউ G ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1, সাইন I1 বাই সাইন R1। আর R বিন্দুতে প্রতিসারাঙ্ক, এখানে প্রতিসারাঙ্ক G মিউ A, গ্লাস থেকে আসছে বায়ুতে, G মিউ A ইকুয়াল টু সাইন R2 বাই সাইন I2 করা হলো। এবার মনে রাখতে হবে যে AB আর CD সমান্তরাল, দুটো সমান্তরাল রেখার উপরে আবার N1 N1 দুটো অভিলম্ব, এরা যেহেতু সমান্তরাল তাহলে অভিলম্বগুলো পরস্পর সমান্তরাল, তাহলে এটা হচ্ছে ভেদক, তাহলে R1 আর R2 সমান হয়ে যায় জ্যামিতিগতভাবে, সেটাই উল্লেখ করা হয়েছে। AB সমান্তরাল DC এবং QR ভেদক হওয়ায় জ্যামিতিগতভাবে R1 সমান R2, R1 সমান R2, তো R1 সমান R2 করে দিতে পারি আমরা। আবার জানি A মিউ G সমান অনন্যক করে 1/G মিউ A, A মিউ G মিউ এর অনন্যক করে দিলাম, মানগুলো বসালাম, R1 R2কে সমান করলাম, তাতে কাটাকুটি চলে গিয়ে সাইন I1 সমান সাইন I2 দাঁড়াচ্ছে, সাইন I1 সমান সাইন I2 দাঁড়াচ্ছে, তাহলে I1 সমান I2। এবার I1 সমান যদি I2 হয়, যেহেতু আমাদের AB সমান্তরাল DC প্রান্ত দুটো সমান্তরাল ছিল আয়তাকার কাচের স্ল্যাব, তাই I1 সমান I2, তার মানে হচ্ছে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল।
অথবা এখানে একটা প্রিজমের অঙ্ক রয়েছে, প্রিজমের অঙ্কটা কি রয়েছে, একটা প্রিজমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, প্রতিসারক কোণ হচ্ছে এ, প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলো, আলোকরশ্মির চ্যুতিকোণ ডি হলে মিউ এ আর ডি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই যে কি বলবো, এটা প্রধান ছেদ প্রিজমের, এই প্রতিসারক তল পি কিউ এর উপর আলোকরশ্মি লম্বভাবে পড়লো, সেখানে লম্বভাবে বেরিয়ে যাবে, এদিকে এসে সেটা বাঁকবে, এখানে বাঁকবে, লম্বভাবে পড়লে লম্বভাবেই যায়। প্রতিসরণে আমরা তাই বলছি লম্ব প্রতিসরণ, যাকে বলছি আমরা, যে আপতন কোণ 0 ডিগ্রি, প্রতিসরণ কোণও 0 ডিগ্রি এখানে। তো পি কিউ আর প্রিজমের প্রধান ছেদ, এ বি আলোকরশ্মি পি কিউ প্রতিসারক তলে লম্বভাবে আপতিত হলো, তাহলে I1 মানে আপতন কোণ 0, প্রতিসারক কোণ R1 সেটা হচ্ছে 0। কিন্তু এদিকে আসার পরে কি হলো, এখানে আমরা একটা ফর্মুলা জানি যে প্রিজমের যে প্রতিসারক কোণ এ সেটা হচ্ছে R1 প্লাস R2, R1 প্লাস R2, তো R1 এর মান 0, তাহলে A ইকুয়াল টু R2 হয়ে গেল। এটা মুখস্থ রাখতে হয় প্রিজমের অঙ্কে, A ইকুয়াল টু R1 প্লাস R2, R1 যেহেতু 0, R1 0 কেন, লম্ব আপতন, তাই লম্ব প্রতিসরণ, তাই R1 0, I1 ও 0, তো R1 এর মান 0 বসালে A ইকুয়াল টু R2 হলো। প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2, এখানে প্রতিসরাঙ্ক আমরা এই জায়গাটা স্নেলের সূত্র খাটবে, এখানে খাটবে না স্নেলের সূত্র, লম্ব প্রতিসরণে স্নেলের সূত্র খাটে না, এখানে স্নেলের সূত্র খাটবে। R2 হচ্ছে আপতন কোণ, I2 হচ্ছে প্রতিসরণ কোণ, তাহলে মিউ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2, বায়ুর সাপেক্ষে কাচের, সাইন I2 বাই সাইন R2, সি বিন্দুতে প্রতিসরণের সাপেক্ষে। এবার সাইন R2, R2 মানে কি, R2 ইকুয়াল টু এ, তাহলে মিউ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন এ। আর প্রিজমের বিচ্যুতি কোণের সূত্র কি, আমরা জানি যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, প্রিজমের মূল সূত্র তোমরা নিশ্চয়ই জানো। সেখান থেকে I1 এর মান 0 বসাবো, অর্থাৎ এই অঙ্কটাতে I1 R1 0, তাতে আমরা হিসাব নিকাশ করে ডেল্টা ইকুয়াল টু পাচ্ছি এটা, I2 হচ্ছে এটা। তো আমরা যেটা পেলাম সাইন মিউ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2, এখানে I2 এর মান বসাবো, R2 এর মান বসাবো, R2 বলতে এ, I2 বলতে এই যেখানে পেলাম ডি প্লাস এ, তো I2 এর জায়গায় লিখবো ডি প্লাস এ, আর R2 এর জায়গায় লিখবো ওইদিকে পেয়েছি এ, তাহলে মিউ ইকুয়াল টু সাইন ডি প্লাস এ বাই সাইন এ, এটাই নির্ণয় সম্পর্ক। এবার 4.5 কি রয়েছে, দীর্ঘদৃষ্টি, হাইপারমেট্রোপিয়া কি, প্রতিকারের জন্য কোন প্রকার লেন্স ব্যবহার করা হয়। দীর্ঘদৃষ্টি, দূরের দৃষ্টি ঠিক আছে, কাছেরটা গণ্ডগোল। যদি চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে না পাই, তাহলে চোখের এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে। কেন হয়, চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, তাই প্রতিবিম্ব রেটিনা পেরিয়ে বাইরে চলে যায়, যে বাইরে চলে গেছে। এটা যদি দীর্ঘদৃষ্টির চোখ হয়, তাই যে চোখের ভিতরে লেন্স আছে এর ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছে, মানে সংকুচিত হয়ে গেছে, তাই ফোকাস দৈর্ঘ্য বাইরে চলে গেছে, রেটিনায় পড়ছে না ছবি, রেটিনায় যদি প্রতিবিম্ব তৈরি না হয় দেখতে পাবো না। তাই দীর্ঘদৃষ্টির কারণ হচ্ছে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া। অক্ষি গোলকের ব্যাসার্ধ বা ব্যাসের হ্রাস, অক্ষি গোলকটা যদি একটু চেপে যায় যাতে রেটিনা পেরিয়ে চলে যায় প্রতিবিম্বটা, এটা হচ্ছে কারণ। আর প্রতিকার কি, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করতে হবে চশমাতে, বা ডাইরেক্টও এখন লেন্স ব্যবহার করে, তাহলে উত্তল লেন্স ব্যবহার করতে হবে, এটা মূল কথা প্রতিকারের। উত্তল লেন্স ব্যবহার করলাম, তো উত্তল লেন্স আর চোখের লেন্স মিলিতভাবে আলোটাকে বাঁকিয়ে রেটিনার মধ্যে প্রতিবিম্ব তৈরি করবে। এবার 4.6 কি রয়েছে, একটা অঙ্ক, 3টা 20 ওহমের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত হলো। এবার এই সমবায়টিকে 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত হলো, অন্তিম সমবায়ের তুল্য রোধ কত। এই যে 20 ওহম 20 ওহম 20 ওহম একই লাইনে, মানে শ্রেণী সমবায় আছে এটা, যেটা হলো তুল্য রোধ, তার সঙ্গে এটা আছে সমান্তরাল সমবায়। এবার সম্পূর্ণটার তুল্য রোধ কত নির্ণয় করতে হবে। তো 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ কত হয়, 20 20 20 যোগ হয় ডাইরেক্ট 60, তো এটার তুল্য রোধ হচ্ছে 60, এটাকে R1 ধরলাম। এই 60 ওহম রোধের সাথে 30 ওহম রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে অন্তিম সমবায়ের তুল্য রোধ কত। তুল্য রোধ 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, মানগুলো 60 আর 30 বসালাম, আসার পরে 1/R ইকুয়াল টু 1/20 হলো, ইনভার্স করে দিলাম,
বা বজ্রকরণ করে দিলাম R = 20। তাই অন্তিম সমবায়ের তুল্যরোধ হচ্ছে 20 ওহম। যে একই মানের তিনটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে ওদের দুই প্রান্তে একটি তড়িৎচালক বলের উৎস যোগ করা হলো যাতে 20 ওয়াট ক্ষমতা ব্যয়িত হয়। রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে একই তড়িৎচালক বল প্রয়োগ করলে কত ওয়াট ক্ষমতা ব্যয়িত হবে। তিনটা রোধ প্রথমে শ্রেণী সমবায়ে যুক্ত করলো, তাতে 20 ওয়াট ক্ষমতা ব্যয় হলো। তিনটা রোধের প্রতিটাই মনে করলাম R ড্যাশ, তো শ্রেণী সমবায়ে যুক্ত করলো R ড্যাশ প্লাস R ড্যাশ প্লাস R ড্যাশ মানে তুল্যরোধ হবে 3R ড্যাশ। তাই শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হচ্ছে R = 3R ড্যাশ ওহম। ব্যয়িত ক্ষমতা মানে পাওয়ার 10 ওয়াট দেওয়া আছে। তড়িৎচালক বলের বিভব কত, যে তড়িৎ কোষ লাগিয়েছে তড়িৎচালক বল তার বিভব কত, V = কত বার করব আমরা, তো P = ভাই আমরা জানি। এবার I এর জায়গায় লিখব V/R, তাহলে P = হয়ে যাচ্ছে V²/R। এটা মূল সূত্র, এখান থেকে আমরা সব সূত্র পাবো, যেগুলো যেগুলো দেওয়া আছে তাদের নিয়ে সূত্রটা বানাবো। I নেই, তাই I কে আমরা এখানে পাল্টে ফেলেছি, P = V²/R। P এর মান দেওয়া আছে 10, V² মান দেওয়া নাই, বার করব। আর R এর মান শ্রেণী সমবায়ে আছে 3R ড্যাশ লিখলাম। এখান থেকে আমরা হিসাব করলাম V²/30R ড্যাশ। এটা আমরা কাজে লাগাবো পরবর্তীতে। এবার কি বলছে, ওই তিনটি রোধকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব। তো সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কি হবে, তুল্যরোধ হচ্ছে R'/3, R ড্যাশ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে রোধকের মান তুল্যরোধের মান কমে যায়, R'/3 হয়ে যায়। একই তড়িৎচালক বলের উৎস ব্যবহার করেছে, তো আমরা জানি P = V²/R। এখানকার V ওখানকার V তো একই, তো ওই V² মানটা এখানে বসিয়ে দেবো, ওই V² 30R ড্যাশ ওখানে বসিয়ে দিলাম। আর নিচে R এর পরিবর্তে R'/3, R ড্যাশ কেটে গেল, নিচের 3 উপরে উঠলে হচ্ছে 90 ওয়াট, তাহলে P = 90 ওয়াট হচ্ছে। এবার 4.7 লেঞ্জের সূত্রটি লেখো। লেঞ্জের সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, সেটা ব্যাখ্যা করো। লেঞ্জের সূত্র, তড়িৎচুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। তড়িৎচুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখটা এমন হবে যে যে কারণে এই আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে চুম্বক ক্ষেত্র তৈরি করে সেই কারণটাকেই বাধা দেবে। ওটাকে সংক্ষেপে লিখেছি, তড়িৎচুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। লেঞ্জের সূত্রকে শক্তির নিত্য সূত্র বলা হয় কেন, বা নিত্য সূত্র মেনে চলে সেটা বলা হয় কেন? শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না, শুধুমাত্র একরূপ থেকে অন্যরূপে পরিবর্তন করা যায়। মোট শক্তি সর্বদাই ধ্রুবক থাকে, যেটা শক্তির নিত্য সূত্র বলি আমরা। তড়িৎচুম্বকীয় আবেশের বেলায় তড়িৎ শক্তি উৎপন্ন হয় বদ্ধ কুণ্ডলীয় চুম্বকের আপেক্ষিক গতি সৃষ্টিকারী যান্ত্রিক শক্তির অপচয়ের কারণে বা ব্যয়ের কারণে। তড়িৎচুম্বকীয় আবেশের বেলায় যে আবিষ্ট তড়িৎ প্রবাহ বা তড়িৎ শক্তি উৎপন্ন হয় সেটা এমনি এমনিতে পাওয়া যায় না, অন্য একটা শক্তিকে খরচা করতে হয়। কোন শক্তি? যান্ত্রিক শক্তি। বদ্ধ কুণ্ডলী আর চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টিকারী যে যান্ত্রিক শক্তি, সেটা অপচয়ের কারণেই আমরা তড়িৎ শক্তি পাই। তাই শক্তি এখানে এমনি এমনিতে উৎপন্ন হয় না। তাই আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ সর্বদাই বদ্ধ কুণ্ডলী ও চুম্বকের আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার চেষ্টা করে। যে উৎপন্ন হলো সেই কারণকে বাধা দেওয়ার চেষ্টা করছে। কেন? কারণ শক্তির নিত্য সূত্র বলেছি, এমনি এমনিতে শক্তি পাওয়া যাবে না, অন্য শক্তিকে খরচা করে অন্য শক্তিকে পাওয়া যায়, শক্তির রূপান্তর হতে পারে। তাই শক্তির পরিবর্তন জরুরি, সেজন্য লেঞ্জের সূত্রকে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে বলা হয়। এরপরে আছে 4.8 ভর বিচ্যুতি কি? পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন কণা দিয়ে গঠিত, তাই পরমাণুর নিউক্লিয়াসের ভর মানে প্রোটন আর নিউট্রন কণাগুলির ভরের সমষ্টির সমান হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা যায় যে নিউক্লিয়াসের স্থির ভর, নিউক্লিয়াসের যে ভরটা স্থির ভরটা, সেটা নিউক্লিয়নদের ভর অপেক্ষা কম হয়। নিউক্লিয়াস তৈরি হলো যাদেরকে দিয়ে, তাদের যে আলাদা আলাদা করে ভরের যোগফল, তাদের যোগফলের সমান হয় না, নিউক্লিয়াসের ভর কম হয়। এই ভরের পার্থক্যকেই ভর বিচ্যুতি বলে। এই ভর বিচ্যুতি ও ভরের পার্থক্য কেন হয়? ওই ভরটা আসলে নিউক্লিয় বন্ধন শক্তিতে কনভার্ট হয় বা রূপান্তরিত হয়। যে হিলিয়াম আয়নের ভর বিচ্যুতি কত? তো ভর বিচ্যুতি মানে কি? নিউক্লিয়াসটা তৈরি হয়েছে দুটা প্রোটন দুটা নিউট্রন দিয়ে, তো সমস্ত প্রোটন সমস্ত নিউট্রনের ভরের সমষ্টি মাইনাস নিউক্লিয়াসের স্থির ভর। প্রোটন আর নিউট্রনের দুটা করে প্রোটন রয়েছে, দুটা নিউট্রন রয়েছে, তাই দুটা প্রোটনের ভর দুটা নিউট্রনের ভর সমষ্টি করেছি নিউক্লিয়াসের ভর।
দুটো প্রোটনের ভর, দুটো নিউট্রনের ভর থেকে নিউক্লিয়াসের ভর সব দেওয়া আছে, প্রোটনের ভর দেওয়া আছে, নিউট্রনের ভর দেওয়া আছে, নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, মানগুলো বসাইছি। 2 কমন নিয়েছি, কমন নেওয়ার পরে এটা যোগ করেছি, যোগ করে এটাকে বিয়োগ করেছি, তাতে উত্তর আসলো 0.0304 AMU, অ্যাটমিক মাস ইউনিট। এরপর 4.9 আধুনিক পর্যায় সূত্রটি লেখো। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। কি বলেছে? শ্রেণী 1 থেকে 2 নঙে এবং শ্রেণী 13 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো। পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়, 1 থেকে 2 হোক আর 13 থেকে 17 হোক। তো শ্রেণী 1 থেকে 2 অর্থাৎ পর্যায় বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডান দিকে গেলে ক্রমানুসারে হ্রাস পায়, পরমাণুটা ছোট হয়ে যায়। এবং শ্রেণী 13 থেকে 17 অর্থাৎ পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে হ্রাস পায়, মানে পরমাণুটা ছোট হয়। যে আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। পর্যায় সারণী কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় মৌল একসাথে অবস্থান করে? হাইড্রোজেনকে বিজ্ঞানী মেন্ডেলিভ দুষ্ট মৌল বলে আখ্যায়িত করেন, কারণ হাইড্রোজেনের সাথে 1 নং শ্রেণীর ক্ষার ধাতুর যেমন ধর্মের মিল রয়েছে, তেমনি 17 নং শ্রেণীর হ্যালোজেন মৌলেরও ধর্মের মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে। ক্ষার ধাতুর সঙ্গে কী কী সাদৃশ্য? ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেন এর যোজ্যতা হচ্ছে 1, ক্ষার ধাতুরও যোজ্যতা 1। ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড যৌগ গঠন করে। ক্ষার ধাতুগুলো অক্সাইড উৎপন্ন করে, হাইড্রোজেন অক্সাইড উৎপন্ন করে, যেমন জল। এদের মিল রয়েছে, ইত্যাদি সাদৃশ্যতা রয়েছে। হ্যালোজেন মৌলের সঙ্গে সাদৃশ্য কি? হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেনও দ্বিপরমাণুক, হ্যালোজেন মৌলের মতো হাইড্রোজেনও অধাতু ইত্যাদি, কিন্তু পারমাণবিক সংখ্যা হাইড্রোজেনের হচ্ছে 1। তাই অনেক চিন্তা ভাবনা করে আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনকে 1 নং শ্রেণীতেই রাখা হয়েছে। এবার বলছে কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় মৌল অবস্থান করে? পর্যায় সারণীর 17 নং বা 7 নং শ্রেণীতে কঠিন তরল ও গ্যাসীয় মৌল অবস্থান করে। 17 নং লিখলেই চলবে। 4.10 পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা যায়? পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপন, ক্যাথোড যার উপরে তড়িৎ লেপন দেব তাকে, তো পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপন দেব, নিকেলের তড়িৎ লেপন দেব কার উপর? পিতলের চামচে। তাই ক্যাথোডে পিতলের চামচ, অ্যানোডে বিশুদ্ধ নিকেল দণ্ড, আর তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে নিকেল সালফেট দ্রবণ, বরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট দ্রবণ। নিকেল সালফেট দ্রবণ লিখলেই যথেষ্ট। এবার 4.11তে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে কি ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ দেখো। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে কালো বর্ণের লেড সালফাইড অধক্ষিপ্ত হবে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে। এই যে লেড নাইট্রেট, হাইড্রোজেন সালফাইড, কালো বর্ণের লেড সালফাইড অধক্ষিপ্ত হয়, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। 4.12 1,2 ডাইব্রোমো ইথেন আর 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন, এদের গঠন সংকেত লেখো। 1,2 ডাইব্রোমো ইথেন, ইথেন মানে কি? 2টা কার্বন আছে, সবগুলো হাইড্রোজেন। এবার এখানে বলছে 1,2 ডাইব্রোমো, 2টা ব্রোমো ঢুকাতে হবে, তো একটা করে হাইড্রোজেন কমিয়ে দাও। এখানকার হাইড্রোজেনটা ব্রোমিন দিয়ে দিছি, এখানকার হাইড্রোজেনটা ব্রোমিন দিয়ে দিছি, তাহলে 2টা ব্রোমিন হয়ে গেছে, একটা 1 নম্বর কার্বনে, একটা 2 নম্বর কার্বনে, সেজন্য 1 আর 2 ডাইব্রোমো, ডাই মানে 2টা ব্রোমো, ইথেন, ইথেনকে 2টা ব্রোমো ঢুকিয়ে দিছি 1 আর 2 হয়ে। তাহলে বলছে 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন, টেট্রা মানে হচ্ছে 4টা, তো 1,1 মানে 1 নম্বর কার্বনে 2টা ব্রোমিন থাকবে, 2 নম্বর কার্বনে 2টা ব্রোমিন থাকবে, তাই ওইটাই সংকেত। এখানকার হাইড্রোজেনের পরিবর্তে ব্রোমিন, এখানে হাইড্রোজেনের পরিবর্তে ব্রোমিন, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, 2টা ব্রোমিন 1 নম্বর কার্বনে, 2টা ব্রোমিন 2 নম্বর কার্বনে, তো 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেনের হচ্ছে সংকেত। এবার লাস্ট পৃষ্ঠা কি রয়েছে? ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে যে জৈব যৌগটি উৎপন্ন হয় তার নাম লেখো। সেটা হচ্ছে ইথিলিন বা ইথিন, একটু বেশি লিখলে ভালো বা সংক্ষেপে ইথিলিন লিখলেও চলবে। যে ইথাইল অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল থেকে এক অণু জল, গাঢ় সালফিউরিক অ্যাসিড তো জল শোষণ করে, তাই ইথাইল অ্যালকোহল থেকে জলটা শোষণ করে নেবে এবং ইথিলিন উৎপন্ন করবে। এই যে ইথিলিন উৎপন্ন করছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। অথবা কি বলছে? সিএনজির ব্যবহার লেখো। সিএনজি কী কাজে ব্যবহার করি? রান্নার জ্বালানি, যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মিথানলের আর ইথানলের ক্ষতিকর প্রভাব আলোচনা করো। মিথানলের ক্ষতিকর প্রভাব, মিথানল অত্যন্ত বিষাক্ত,
তাই অল্প পান করলে মানুষ অন্ধ বা পাগলা উন্মাদ হয়ে যেতে পারে, আর অধিক পানে মৃত্যুও হতে পারে। মিথানল এতটাই বিষাক্ত। আর ইথানল নেশা জাতীয় পানীয় বা চলতি ভাষায় যাকে বলা হয় মদের অপর নাম হচ্ছে ইথানল। বেশি পান করলে লিভারের ক্ষতি, হৃৎপিণ্ডের ক্ষতি হয় ইত্যাদি। সমাপ্ত।